বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের যেসব সদস্য এখন বিএনপি নেতাকর্মীদের ওপর তাঁর ভাষায় নিপীড়ন নির্যাতন করছে, তাদের নিয়ে একটি কালো তালিকা তৈরি করা হচ্ছে এবং এদের সবাইকেই বিচারের মুখোমুখি হতে হবে। বিএনপি প্রধান খালেদা জিয়া এরই মধ্যে ঈদের পর শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে নামতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, প্রয়োজনে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এপ্রিলে দেওয়া দলের ভিশন 2030-এ প্রতিহিংসা বাদ দিয়ে ভবিষ্যৎমুখী রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আশ্বাস দিয়েছিলেন খালেদা জিয়া। কিন্তু সম্প্রতি মওদুদ আহমদ এবং নিজের বাড়ি ছাড়ার কথা মনে করিয়ে দিয়ে এখন যারা সরকারে আছেন তাদেরও এক কাপড়ে বাড়িঘর ছাড়তে হবে বলে হুঁশিয়ার করেছেন তিনি। অবশ্য গত এপ্রিলেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলে রেখেছেন, দল ক্ষমতায় না থাকলে এখন আওয়ামী লীগ নেতাকর্মীরা যে টাকা পয়সা করছেন তা নিয়ে তাদের পালাতে হবে। ওবায়দুল কাদেরের ওই বক্তব্যকে ধরে বিএনপি প্রধান খালেদা জিয়া ও দলটির অপরাপর নেতাকর্মীরা নিয়মিতই ক্ষমতা গেলে পালাবার সময়টুকুও পাওয়া যাবে না বলে হুঁশিয়ার করছেন। বাংলাদেশে নির্বাচন পূর্ব ও পরবর্তী সহিংসতা, প্রতিহিংসামূলক হানাহানি প্রায় নিয়মে পরিণত হয়েছে। প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে যে ভবিষ্যৎমুখী রাজনীতির কথা বলেছেন খালেদা জিয়া বা অনেক রাজনীতিবিদ বলেন, সেই রাজনীতির সূচনার কোনো আশু লক্ষণ দেখা যাচ্ছে কি? জানের বদলে জান, বাড়ির বদলে বাড়ি আর কালো তালিকা তৈরি করে বিচার, এই রাজনীতি আর কতদিন? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নুরুল ইসলাম ওমর এমপি এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। স্বাগত আপনাদের তিনজনকেই। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আপনাকে দিয়ে শুরু করি যে রাজনৈতিক নেতারা রুহুল কবির রিজভী আহমেদের কথা দিয়ে শুরু করেছি, বেগম খালেদা জিয়ার কথা বলেছি, কিন্তু তারা যে কথাগুলো বলেছেন এগুলো বাংলাদেশের রাজনীতিতে খুব নতুন কথা নয়। কালো তালিকা তৈরি, জনগণ বিচার করবে, রাজনীতিবিদরা যখন বলেন বা খালেদা জিয়া যখন বলছেন, রুহুল কবির রিজভী যখন বলছেন যে সময় আসছে জনগণ বিচার করবে, জনগণ বিচার করবে বলতে কি বোঝান তারা? এই যাদের দুইজনের নাম আপনি বললেন, বেগম খালেদা জিয়া এবং রুহুল কবির রিজভী, এরা দুইজনেই রাজনৈতিক ব্যক্তিত্ব। আর রাজনৈতিক বিচার হলো এই, যেমন তিনি বলেছেন যে জনগণ বিচার করবে। জনগণ বিচার করে কখন? জনগণের বিচারটা কি আসলে? জনগণের বিচার হলো নির্বাচন, এবং নির্বাচনে জনগণের রায় একটি সরকার ক্ষমতায় থেকে যখন নিয়ম নীতিকে উপেক্ষা করে রাজনীতিকে শক্তি বা পেশি দিয়ে নিয়ন্ত্রণ করে, তখন যারা নির্যাতিত তাদের একটাই অপেক্ষা থাকে, সেটা হলো এই যে দেশে যখন আবার নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ তাদের এই স্বেচ্ছাচারিতার জবাব দিবে। রাজনীতিবিদরা যখন বলে যে জনগণ তার বিচার করবে, এর অর্থ হলো এই যে জনগণ, যারা অবশ্যই এই সরকারের ক্ষেত্রে সেটা প্রযোজ্য না, কারণ এই একটি সরকার যারা ভোটার বিহীন। আমি বারবার আমরা সবাই এই কথাগুলো বলি এবং আপনারাও জানেন যে জনগণের ভোট ছাড়া এরা নির্বাচিত একটি সরকার, একটি পার্লামেন্ট দেশে আছে। সুতরাং এই সরকারেরও এখন সবচেয়ে বড় মাথা ব্যথা কিন্তু একটাই, যে এই সরকার এত কিছু করেছে, এত লম্বা বাজেট দিচ্ছে, প্রায় ভোটারবিহীন নির্বাচিত হয়ে প্রায় 3 বছর অতিক্রম করে 4 বছর তাদের চলছে। কিন্তু তাদের মনে সবচেয়ে যন্ত্রণা হলো এই যে তারা যখনই ভাবে যে আমরা দেশ চালাচ্ছি, সরকার চালাচ্ছি, কিন্তু জনগণ দ্বারা আমরা নির্বাচিত নাই, তখন তাদের একটা অন্তর্জ্বালা হয়। সুতরাং এই অন্তর্জ্বালা থেকে তারা একটা গ্রহণযোগ্য নির্বাচনে গিয়ে এই অন্তর্জ্বালা মুক্ত হওয়ার একটা বাসনা এই সরকারের মধ্যেও তীব্রভাবে কাজ করে। ম্যাডাম খালেদা জিয়ার রাজনীতি আপনি লক্ষ্য করবেন, তিনি নিয়মতান্ত্রিক রাজনীতি করে যাচ্ছে। তার ভিশন 30-20 যখন তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন, আজকে যারা সরকার দলীয় অর্থাৎ যারা সরকার চালাচ্ছে তাদের বক্তব্য আপনারা লক্ষ্য করেছেন, এবং তারা বারবার বলেছে যে আমরা নাকি অবিকল তাদের ভিশনকেই নকল করে প্রকাশ করেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি, আমি আওয়ামী লীগের কোনো নেতার মুখে শুনলাম না যে ওনাদের ভিশনটা কি ছিল, এবং বেগম খালেদা জিয়ার সাথে কোন জায়গায় ক্লাস করেছে অথবা খালেদা জিয়া কোন জায়গা থেকে তাদের এটাকে নকল করেছেন। দেখ, সেই অনেক লম্বা কথা। তো জনগণের বিচার বলতে আমরা যেটা বুঝেছি সেটা হলো এই যে একটি সরকার পরিবর্তনের একমাত্র উপায় হলো নির্বাচন। এখন
আমরা বারবার বলে যাচ্ছি, কিন্তু আমরা নির্বাচনে যাব কিন্তু জনগণের বিচারের জন্য কি কালো তালিকা করতে হয়? জনগণের বিচারের জন্য কি এক কাপড়ে বাড়ি ছাড়ার হুঁশিয়ারি দিতে হয়? এইটা জি, এক কাপড়ে কেন হয়? আপনি দেখেন, বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে নামিয়ে দেওয়া হলো। আপনি ব্যারিস্টার মওদুদের যে বাড়িটার বিষয়টা, আপনার দেখে নানা রকম ঘটনা এখানে এসেছে। একজন মানুষ, বেগম খালেদা জিয়ার মতো একজন মানুষকে রাষ্ট্র যাকে একটি সম্পত্তি দিয়েছিল এবং কি কারণে, কোন প্রেক্ষিতে, কখন দেওয়া হয়েছিল, সেই মালিকানাকে গায়ের জোরে যখন উচ্ছেদ করা হয়, তখন বেগম খালেদা জিয়া যেই বক্তব্যটি তিনি দিয়েছেন, অর্থাৎ এই নির্যাতন বা অত্যাচারের যে ভার, এর যে প্রতিকারের যে ভার, এটা জনগণের কাছে দেওয়া ছাড়া আর খালেদা জিয়ার কার কাছে দেওয়ার ছিল? আপনি লক্ষ্য করেছেন, এবং আমি শুধু ওইভাবেই কথাটা এইভাবে শেষ করে দেই, যে বিচারিক আদালত সম্পর্কে আদালতের দায় দায়িত্বপূর্ণ ব্যক্তিরাই বারবার বলে যাচ্ছে যে নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থা হচ্ছে। তো বেগম খালেদা জিয়া যখন আদালতের আশ্রয় নিয়েও প্রত্যাশিত বা ন্যায় বিচার তিনি যখন বঞ্চিত হয়েছেন, তখন জনগণের কাছে বিচার চাওয়া ছাড়া আর কার কাছে ছিল? আর এই জনগণের বিচার চাওয়াটা হলো রাজনৈতিক বিচার। আর রাজনৈতিক বিচারটা হলো এইরকম যে যখন দেশে যদি সত্যিকার অর্থে গ্রহণযোগ্য নির্বাচন হয়, তাহলে এই সরকার যে একের পর এক অনাচার করে যাচ্ছে, জনগণ এর উল্টা দিকে আপনি নির্বাচনী বিচারের কথাই ভাবছেন না। রাজনৈতিক, আপনার রাজনৈতিক দলের নেতার বক্তব্যকে এর বাইরে ভাবার আর কোন নাই। কিন্তু নুরুল ইসলাম ওমর এমপি, মানে বাংলাদেশে আসলে রাজনৈতিক নেতার বক্তব্যকে এর বাইরে ভাববার তো অবকাশ থাকে, কারণ আমরা নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা দেখি, আমরা নির্বাচন পরবর্তী মামলা হামলার ঘটনা দেখি। আমাকে প্লেট চুরির মামলা দেওয়া হয়েছে, তো তাকে বাস পোড়ানোর মামলা দেওয়া হবে, এই রাজনীতি দেখি। কাজেই রাজনৈতিক নেতারা যখন কালো তালিকার কথা বলেন, এবং শুধু আওয়ামী লীগ সদস্যদের না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরও কালো তালিকা করা হচ্ছে বলেন, তখন একে আসলে ভোটের বিচার ভাববার সুযোগ আছে? না, এটা ভোটের বিচার ভাবার সুযোগ নাই। এইগুলো কালো তালিকার বিষয়গুলো তো আমরা দেখেছি। 90-এর আমরা যখন ক্ষমতা ছেড়ে দিলাম, তখন কালো তালিকা, গণদুষ্পণ, এসব অনেক তালিকা হয়েছে। আমরা কি দেখেছি? এটা রাজনীতির নেতারা যদি এভাবে বলে জনগণ বিচার করবে, তার রিয়াকশনটা কি দাঁড়ায়? যে 90-এ আমরা ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে যে অবস্থাটা শুরু হলো, রাস্তাঘাটে আমাদের পরিবার পরিজন পর্যন্ত বের হতে পারে নাই। এই যে গায়ে কালি ছোড়া, কাদো ছোড়া, মারধর করা, তারপরে ধরে নিয়ে যে থানায় আটকে রাখা, এই যে অবস্থাটা শুরু হয়েছিল, ওই সময়টা যদি আমরা তো নিরাপদ অবস্থানে যে হয়তো নিজেকে রক্ষা করেছি, এবং সেটা অনেক সময় লেগেছে। কিন্তু তো আজকেও যে কথাটা বলা হচ্ছে, এটা একটা ভয়াবহ বিষয় যে জনগণকে উস্কাই দেওয়া হচ্ছে। হ্যাঁ, যদি উনি বলতো যে নির্বাচনের মাধ্যমে জনগণ এটার বিচার করবে, তাহলে ভালো হতো। কিন্তু উনি যেটা বলেছেন যে কালো তালিকা করা হচ্ছে, জনগণ এটার বিচার করবে, তাহলে কি হবে? যদি আগামী নির্বাচনে বিএনপি নির্বাচিত হয়, এই তাদের দলের নেতাকর্মীরা তো আর কারো কথা শুনবে না, তখন তো গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। তখন হয়তো 90-এর পরে শুধু আমরা একা ছিলাম, বিএনপি, আওয়ামী লীগ, জাসদ, বাসদ, কমিউনিস্ট পার্টি, সমস্ত দল একদিকে ছিল, যার কারণে হয়তো আমরা রেজিস্ট করতে পারি নাই। কিন্তু আজকে বিএনপি যদি ক্ষমতায় যায়, ওই কাণ্ড শুরু করে দেয়, তাহলে আওয়ামী লীগ তো রেজিস্ট করবে। আওয়ামী লীগের সঙ্গে আরো দল আছে, তারা 14 দল আছে, তারা রেজিস্ট করবে। এই রেজিস্ট যখন করতে যাবে, তখন তো দেশে গৃহযুদ্ধে বেজে যাবে। এইটা গণতন্ত্রের ভাষা নয়, এটা সাংবিধানিক নিয়ম নয়। এখনো সময় আছে, আমাদেরকে গণতান্ত্রিক নিয়ম কানুনের মধ্যে দিয়ে রাজনীতি করতে হবে। যেটা আপনি বলেছেন যে ঈদের পরে বেগম খালেদা জিয়া শান্তিপূর্ণ আন্দোলনে নামবে, এইটা ভালো কথা। যে এই শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার সবারই আছে, এবং শান্তিপূর্ণ আন্দোলনে আমাদেরকে করতে হবে।
আমি আসবো আপনার কাছে এটাও জানতে যে আপনি অবশ্যই মানে প্রতিহিংসার রাজনীতির বা কালো তালিকার রাজনীতির একটা অবসান নিশ্চয়ই আমরা চাই, কিন্তু রাজনৈতিক নেতাদের প্রতি তাদের কর্মীদেরও একটা প্রত্যাশা থাকে কিনা, যে সেই প্রসঙ্গেও আমি জিজ্ঞেস করব যে তারাও আসলে প্রতিশোধ নিতে উন্মুখ হয়ে ওঠেন কিনা। ওঠে পড়ে। আমি একটা কথা বলি, খুব ভালো একটা কথা বলেছেন যে সরকার পরিবর্তনের উপায় নির্বাচন, এটাই হওয়া উচিত ছিল। নির্বাচন বয়কট করা উচিত ছিল না। আমরাও তো 90-এর পর থেকে নির্বাচন করে আসছি, জুলুম নির্যাতন অনেক কিছু তো হয়েছে, কোনো দলই আমাদেরকে জুলুম নির্যাতন করতে ছেড়ে দেয়নি। সেটা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, কম বেশি সবাই কিছু করেছে, কিন্তু আমরা নির্বাচন থেকে সরে যাইনি। আমরা কিন্তু নির্বাচনই করেছি। আমরা বিশ্বাস করি যে নির্বাচনই একমাত্র উপায় সরকার পরিবর্তনের, এবং এই উপায়টাকেই ধরে রাখতে হবে আমরা যদি দেশকে রক্ষা করতে চাই। কিন্তু সেখান থেকে বিএনপি সরে এসেই তো তারা আমার মনে হয় যে ভুল করেছে। ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মানে এই কালো তালিকা, এই যে এক কাপড়ে বাড়ি ছাড়বারও সময় পাওয়া যাবে না, এসব ভয়ে কি আপনাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে আপনাদের আসলে মানে মনে রাখতে হবে যে ক্ষমতায় থাকতেই হবে, আর ক্ষমতায় না থাকলে যে আসলে পালাতে হবে, মানে আসলে পালানো আর না হলে ক্ষমতায় থাকে, এর মাঝামাঝি বাংলাদেশে কোনো অবস্থা মানে উপায় নাই না? ধন্যবাদ আপনাকে। আসলে আমার সাধারণ সম্পাদকের যে মন্তব্য ছিল সেটাকে আমরা সেই কনটেক্সটের বাইরে নিয়ে গিয়ে আমরা সেটা ইন্টারপ্রেট করছি। তিনি সেদিন সেই মন্তব্যটা কোন প্রেক্ষিতে করেছেন সেখানে সেই প্রতিনিধি সভায় আমি নিজে স্বয়ং উপস্থিত ছিলাম, এবং সেখানে তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে বিএনপির নৃশংসতার শিকার আমরা হব, সেই সূত্রে উনি বলেছেন যে টাকা পয়সা নিয়েই পালাতে হবে, কারণ আমাকে তো পালানোর পরে তো জীবন ধারণ করতে হবে, তখন তো আর আমি তো ভিক্ষা করে চলতে পারবো না, সেই সূত্রে বলেছেন। এবং তিনি নৃশংসতাটা কেন বাস্তবতা সেটা যদি আমরা দেখি, আমরা যদি 2001 সালে নির্বাচন পরবর্তী যেই আমাদের যেই প্রেক্ষাপট বাংলাদেশে সৃষ্টি হয়েছিল, নির্বাচন পরবর্তী যে ব্যাপক সহিংসতা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নেমে এসেছিল, শত শত, এমনকি আমাদের যেই নেতৃস্থানীয় ব্যক্তি আসানুল্লাহ মাস্টার, আমাদের নেতৃস্থানীয় ব্যক্তি বাংলাদেশের তৎকালীন অর্থমন্ত্রী আমাদের কিবরিয়া সাহেব থেকে শুরু করে 21শে অগাস্টের হত্যাকাণ্ড থেকে শুরু করে যেই নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণ এবং অত্যাচার নেমে এসেছিল সারা দেশে, শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি নয়, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপরেও যে নিপীড়ন নেমে এসেছিল, এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে জঙ্গিবাদকে আশকারা দেওয়া, প্রশ্রয় দেওয়া, 10টা অস্ত্র এনে ভারতে জঙ্গিদেরকে পাঠানো, এই যে প্রেক্ষাপটটা ছিল, এটা মিথ্যা না। এবং সেই ভয়াবহ দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমার সাধারণ সম্পাদক সেদিন আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন যে এই মন্তব্যটা। এখন কালো তালিকার বিষয় বলুন বা তাদের যে ভিশনের কথা তারা বলছেন সেটাই বলুন, আসলে তাদের কথার সাথে কাজের মিল নেই। এই জন্যই বলছি, তার 2001 সালের নির্বাচনে আগেও কিন্তু তৎকালীন সময়ে বেগম খালেদা জিয়া অনেক সময় অনেকভাবে বলেছেন যে হ্যাঁ, আমরা ক্ষমতায় আসলে আমরা মানে এমন আচরণ করবো যেন ভাজা মাছটিও আমরা উল্টে খেতে জানি না, কিন্তু যখন ক্ষমতায় তারা বসলেন তারপর দেখা গেল আসল রূপটা কি। আওয়ামী লীগ কিন্তু প্রত্যেকবার, আওয়ামী লীগ যখন প্রত্যেকবারই ক্ষমতা ছেড়ে যায়, শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা ছেড়ে যায়, 91 সালে জাতীয় পার্টি ক্ষমতা ছেড়ে যাওয়ার পরে বিএনপি 96 সালে কি করেছিল আমরা সেটা দেখেছি, একটা কুপরিস্থিতি সৃষ্টি করেছিল এবং তারা একদলীয় নির্বাচন করেছিল। সেই নির্বাচনের পরে তারা এক মাসের বেশিও টিকতে পারেনি। পরবর্তীতে 2001 সালে যখন 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, 2001 কিন্তু আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে, 2001 সালে শান্তিপূর্ণ হস্তান্তর আবার বিএনপি দেখুন সরকার নির্বাচন কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, মানে আমার ওনার কথা থেকে এই কথাটা মাথায় এলো যে হ্যাঁ, আমরা নির্বাচন পরবর্তী সহিংসতায় সবসময় দেখি যে দল হেরে যায় সে দল সেই একটা দীর্ঘ সময় আসলে নির্মমতা, নৃশংসতা, মামলা, হামলা, জুলুম এসবের শিকার হতে থাকে। নুরুল ইসলাম ওমর বলছেন যে সেই দলও তো প্রতিরোধ করবে, কিন্তু রাজনৈতিক দলগুলো আসলে তখন যে দল হেরে যায় তারা তার মানে প্রতিরোধও করতে পারে না, মানে তারা একেবারেই শক্তিহীন হয়ে পড়ে। কারণ রাষ্ট্র যখন তাদের নির্বাহী বিভাগ তো স্বাভাবিকভাবে সরকারি দলের মাধ্যমে পরিচালিত হয়, সরকারি দল যেভাবে নির্দেশনা দেবে সেভাবে তো নির্বাহী, পুলিশ প্রশাসন, আমলাতন্ত্র সব সেভাবেই পরিচালিত হবে। এখন আমরা যদি আমাদের সেই ধরনের মানসিকতায় আটকে থাকি যেখানে শায়েস্তা করার যে মানসিকতা, শায়েস্তা করার মানসিকতা কিন্তু আওয়ামী লীগ যদি আপনার 96 সালে ক্ষমতা আসে, 21 বছর পরে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল, 21 বছর পরে, তো তারা কি শায়েস্তা করার জন্য এরশাদ সাহেব বঙ্গবন্ধু খুনিদেরকে রাষ্ট্রদূত করে বিদেশে রেখেছিলেন? এরশাদ সাহেবের বিরুদ্ধে কি তখন তারা প্রতিশোধমূলকভাবে কোনো ব্যবস্থা নিয়েছিল? না, তাদের যে মামলাগুলো বিএনপি তৎকালীন তার আগের সরকার করে গিয়েছিল সেগুলো শুধু চলমান থাকে। প্রতিশোধ পরায়ণতা আওয়ামী লীগের ছিল না, শুধু তাই নয়, যে
প্রতিশোধ পরায়ণতা এখন আওয়ামী লীগের মধ্যে এসেছে। না, তখনও ছিল না, এখনো নেই। এবং বঙ্গবন্ধু খুনিদের কিন্তু চিরাচরিত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই কনভিকশন দিয়ে তাদেরকে পরবর্তীতে আমরা ফাঁসিতে পাঠাই। কিন্তু আওয়ামী লীগ কিন্তু 2008 সালে যখন ক্ষমতায় আসে তখন কিন্তু পরিষ্কারভাবে জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে সরকারের ধারাবাহিকতা রক্ষার জন্য যা যা করণীয় তা তিনি করবেন, এবং বিএনপি সে নির্বাচনে অংশগ্রহণ করে। প্রতিশোধ পরায়ণতা আওয়ামী লীগের রাজনীতিতে কখনোই ছিল না। তাহলে 21 বছরের যে আমাদের উপর যে নেতাকর্মীদের উপর যে অত্যাচার নির্যাতন হয়েছিল, তাহলে তো আমরা প্রতিশোধ নীতিতেই সময় শেষ হয়ে যেত। আমরা প্রতিশোধের যদি রাজনীতি করতাম, এই যে প্রতিষ্ঠানগুলো যে সৃষ্টি হয়েছে, এই যে দেশের যে অর্থনৈতিক আপনার আজকে যে বিশাল অগ্রগতি হয়েছে, জীবনযাত্রার মানের যে উন্নয়ন হয়েছে, আমার যে আয় যে $600 থেকে $1600 পৌঁছেছে, এটা কখনোই সম্ভব হতো না। ব্যারিস্টার নওফেল, আমি আপনার কাছে এরপরে যখন আসবো আমি জানতে চাইবো যে আপনারা 28,000 মামলা করেছেন বিএনপির বিরুদ্ধে, বিএনপি বলে তাদের সংখ্যাটা এরকম 28,000-এর মতো। এখন আপনি যদি 3,000 লোককে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেন, তাহলে 28,000 মামলা হওয়াটা তো স্বাভাবিক। 3,000 লোককে যদি আগুন দিয়ে পোড়ান এবং 250 লোক যে সেখানে নিহত হয়, 3,000 লোক সেখানে আহত হয় এবং 250 লোক সেখানে নিহত হয়, তো সেখানে মামলা হবে না তো কি? আমি কি তাদেরকে কি সসম্মানে স্যালুট দিয়ে কি ছেড়ে দেব না? অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার একদম ছোট্ট করে উত্তর দিয়ে আমরা বিরতি থেকে ফিরে আপনার কাছে আসব। আমি ছোট্ট করে উত্তর দিচ্ছি আপনাকে। নওফেল যে কথাটা বললেন, আপনি দেখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজে বলেছেন, কাদের উদ্দেশ্যে বলেছে? তার দলের একটা খুব বড় শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ সংগঠনের নেতাদের সামনে বক্তৃতা দিতে গিয়ে তেনার অবজারভেশনটা কি, যে তিনি বিশ্বাস করেছেন যে তার দলের কর্মীরা দুর্নীতি করছে, এবং দুর্নীতি সম্পর্কে এদেশে এই সরকারের দুর্নীতি সম্পর্কে তো আপনারা জানেন, আমার মুখ দিয়ে নতুন করে কিছু বলার নেই। তাদেরকে হুঁশিয়ার করে বলেছেন দলের সাধারণ সম্পাদক যে আপনারা যে হারে দুর্নীতি করছেন, যদি কোনো কারণে সরকার বদলায় তাহলে আপনাদের এই দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ নিয়ে পালাবার ছাড়া আর কোনো রাস্তা থাকবে না আপনাদের জন্য। তিনি এটাই বুঝাতে চেয়েছিলেন, এবং উনি একটা দায়িত্ববান, প্লিজ, উনি একজন দায়িত্ববান মানুষ হিসেবে এটাই বুঝাবার চেষ্টা। দেখুন, কালো তালিকা, এই কথাটা কেন বলেছে? কালো তালিকা হলো একটি সরকার দলের, নওফেল সাহেব স্বীকার করেছেন, আমি ওনাকে ধন্যবাদ দেই, যিনি তরুণ রাজনীতিবিদ। কালো তালিকা কথাটা কেন বলেছেন এর ব্যাখ্যাটা শুনি একটা বিরতি থেকে ফিরে আপনার কাছেই ফিরবো। আচ্ছা, থ্যাংক ইউ। দর্শক থাকুন রাজকাহনে, টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আপনি কালো তালিকার কথা কেন বলেছেন রুহুল কবির রিজভী, সেটা আপনি শুরু করতে চেয়েছিলেন। একজন দর্শক বলেছেন যে বিএনপির কাছ থেকে আওয়ামী লীগ শিখছে, যেমন ইয়াজউদ্দিনকে ডাবল ক্ষমতা দেওয়া, আচ্ছা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন, আর সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে মামলা ইত্যাদি, সেই প্লেট চুরির মামলার কথা। আচ্ছা দেখুন, ব্যারিস্টার নওফেল বলেছেন যে 3,000 মানুষকে পুড়িয়েছে, 28,000 মামলা তো হবেই। আপনি দেখেছেন আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা কয়েকদিন আগে বক্তৃতা দিয়ে বলেছে, যা দেশের সকল নিউজ পেপারে এসেছে, যে তিনি বলেছেন তার দলীয় একজন নেতাই হোটেল শেরাটনের সামনে গাড়িতে আগুন দিয়ে 11 জন মানুষকে হত্যা করা হয়েছে। কে বলছে? বরিশালে আপনাদের মাইদুল ইসলাম। জি, তিনি আমাদের কোনো পোস্ট হোল্ড করেন না, আপনার দলের জেলা পরিষদ নির্বাচিত সভাপতি, দলের কোনো পোস্ট না, আমার বক্তব্য, তাহলে আপনারা দলের বাইরে বহু লোকের বহু দায়িত্ব, তবে সে আওয়ামী লীগের স্থানীয় নেতা, আমি জানি এটা। এবং জেলা পরিষদ, যাই হোক, আমি যে কথাটা বলছিলাম, আপনাদের আওয়ামী লীগের নেতা একজনে বলছেন যে নাশকতা সৃষ্টি করছে আওয়ামী লীগের নেতা, আর তার জন্য মামলা করেন বিএনপির বিরুদ্ধে। আপনার দলের সাধারণ সম্পাদক বলছেন তোমরা যারা আওয়ামী লীগকে ব্যবহার করে চুরি ডাকাতি করছো, সরকার পরিবর্তন হলে দেশে তোমরা থাকতে পারবে না। আপনি এখন বললেন যে রাজনৈতিক সরকার দেশের প্রশাসন তথা পুলিশকে চালায়। কালো তালিকার প্রশ্নটা এখানেই আসছে। একটা দেশের নির্বাহী বিভাগের কর্মকর্তা কর্মচারীরা হলেন প্রজাতন্ত্রের কর্মচারী, তাদের কাছে দেশের সকল জনগণ দলমত নির্বিশেষে সকলের হেফাজত করার দায়িত্ব তার। সরকার যদি তার পছন্দের ব্যক্তিকে নির্বাহী বিভাগের কর্তৃত্বপূর্ণ জায়গায় বসিয়ে দলীয় ক্যাডারের মতো ব্যবহার করা হয়, একজন রাজনৈতিক নেতার পক্ষে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অথবা তাদের হুঁশিয়ারি সংকেত দেওয়ার জন্য কালো তালিকা করা হবে ছাড়া। আর আমরা বিএনপি তো আর আন্ডারগ্রাউন্ড পার্টি না যে আর অস্ত্র নিয়ে রাজনীতি করে। যদি তাই হতো তাহলে আর এই মুখে এই বক্তৃতা দেওয়ার প্রয়োজন হতো না, জনগণের বিচার করবে এই কথা বলতে হতো না। যেহেতু একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি, সে কারণে বলতে হচ্ছে জনগণের বিচার করবে। আর উনি তো স্বীকার করেই নিলেন যে সরকারি নির্বাহী বিভাগের, তার মানে আমি যে প্রশ্নটি ব্যারিস্টার নওফেলকেও করেছিলাম, মানে পরিস্থিতিটা কি আসলে এরকমই যে হয় ক্ষমতা না হলে নির্মমতা, মানে এর মাঝামাঝি রাজনীতি করবার কোনো উপায় নাই। না, আপনি একটা জিনিস দেখেন, তারপর যে আপনি যেটা বললেন, ব্যারিস্টার নওফেল আরো একটা কথা বলেছে যে বিএনপি
যখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যায় বিএনপি নানা রকম নির্যাতন নাকি ওনাদের উপরে করেছে 2001 সালে। কিন্তু আপনারা একটা মজার ব্যাপার দেখেন যে 2014 সনের 5ই জানুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনের আগের থেকে আওয়ামী লীগ দলীয় নেতার বক্তব্যকে যদি আমরা বিবেচনায় নেই, তাহলে যে সকল নির্যাতন সমাজে চলেছে, যে সকল সন্ত্রাস করা হয়েছে বলে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা স্বীকার করে নিচ্ছেন, অথচ তার পরিবর্তে মামলা হচ্ছে বিএনপির লোকের বিরুদ্ধে। এবং বিএনপির প্রতি আপনি দেখেন একটা সাধারণ সভা আমরা করব, একটা সাধারণ সভা করার মতো ইফতার মাহফিল, এটা একটা ধর্মীয় অনুষ্ঠানের এটা একটা অংশ। আপনি দেখেন সেখানে সরকারের বাহিনী দিয়ে সেই ইফতার মাহফিল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। এখন আপনি বলেন, এত কিছু নির্যাতনের পরে, একটা সরকার নির্যাতনের পরে 2 মাস 6 মাস বিক্ষিপ্ত ঘটনা এই দেশে ঘটনায়, এটা সকল ট্রানজিশনের মানে যে কোনো সরকার পরিবর্তনের পরে এটা আমরা সমাজে দেখেছি, আমরা দেখেছি। কিন্তু মজার ব্যাপার হলো একটি সরকার ক্ষমতায় এসে এবং ক্ষমতায় থাকাকালীন সময়টা পুরো দিন, নির্বাচনের আগে এবং নির্বাচন পরবর্তী সময় আজ পর্যন্ত যেভাবে নির্যাতন এই সরকার করে যাচ্ছে, এই রেকর্ড ভঙ্গকারী সরকার আর এই দেশে কিন্তু কখনো আসেনি। সেই জন্য আমার কথাটা হলো এই যে এটা হতেই হবে, মানে না, এটা হতে হবে না। কিন্তু আপনি একটা কথা বলেছেন একটু আগে, আমার দলের নেত্রী বারবার যে আহ্বান করছে শান্তিপূর্ণ নির্বাচন, এবং আপনি দেখেন, আপনাদেরকে ধন্যবাদ, আমি আপনাদের দুইজনকেও ধন্যবাদ দেই। রমজানের পরে বেগম খালেদা জিয়া শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান করেছে। এরপর যদি আপনারা, এখন আমরা আমার কথা হলো যে আমরা বক্তব্য দিচ্ছি, কথা বলছি নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণভাবে, কিন্তু আপনারা আপনারা প্রিঅকুপাইড হয়ে যদি ওনারা আমাদেরকে, আমরা ভালো কথা বলি, সঠিক কাজ করি, তারপর ওনারা আমাদেরকে উপদি দেন কি আমরা সন্ত্রাসী। মানে ব্যাপারটা এরকম নাকি যে রাজনীতিবিদদের কাছেও, যারা বিরোধী রাজনীতিতে থাকে, তাদের কাছেও একটা ডিমান্ড থাকে যে আমাদের উপর এসব অত্যাচার নির্যাতন হচ্ছে, কাজে আমরা বিচার করতে চাই। মানে আপনি যে গৃহযুদ্ধ পরিস্থিতির কথা বলছেন, ক্ষমতায় গেলে এখন যারা নির্যাতিত নিপীড়িত বলে দাবি করছেন, তারা নির্যাতন নিপীড়ন করবেন, এই চক্রটা মানে পূরণেরও একটা রাজনৈতিক নেতাদের প্রতি দাবি থাকে কিনা? আসছি আপনার এই কথায় আমি আসছি। এখানে সমস্যাটা কোথায়? সমস্যা হলো যে এই যে রিজভী আহমেদ যে কথাটা বলেছেন, এটা বিএনপির দলীয় সিদ্ধান্ত কিনা, এবং এই যে বিচ্ছিন্নভাবে কথা বলা, যে কথাটা উনি বলেছেন, এই কথা বলাতে একটি সরকার আরো স্বৈরাচার হয়ে যেতে পারে। তার কারণ এই সরকারের সঙ্গে যারা কাজ করছে, তারা যখন বুঝবে যে আমাদের জীবনের জন্য হুমকি, তখন তো তারা আরো ডিসপারেট হয়ে যাবে। এটা দেশের জন্য একটা মিসমার অবস্থা সৃষ্টি হবে। এই জন্য আমার মনে হয় যে আজকে যা কিছু একটা সিদ্ধান্ত, এটা তো কালো তালিকা করা মানে একটা বড় ধরনের কথা বলা, এটা দলের সিদ্ধান্ত আছে কিনা। এখানে দলের নেত্রী যিনি বেগম খালেদা জিয়া বলছেন ঈদের পরে শান্তিপূর্ণ আন্দোলনে নামবো, আর তার জয়েন্ট সেক্রেটারি তো উনি জয়েন্ট সেক্রেটারি বলতেছে যে কালো তালিকা করা হবে, তাহলে এটা তো স্ববিরোধী হয়ে যাচ্ছে। তো এইভাবে তো রাজনীতি চলতে পারে না। এইভাবে রাজনীতি করতে যায় তো আমরা দেশকে আগের দিকে নিয়ে যেতে পারছি না। আমরা গণতন্ত্রের কথা বলি, সংবিধান রক্ষার কথা বলি, তো এই একটাও তো ঠিক থাকবে না এই রকম যদি আমরা কথা বলি। অতএব উচিত আমাদের যে দলীয় সিদ্ধান্ত নিয়ে কথা বলা, এবং কোন কথাটা বললে তার রেজাল্টটা ভালো আসবে, কোন কথাতে জনগণ উগ্র হবে না, সেই কাজগুলো আমাদের রাজনীতি দলের করা উচিত। আমি এই প্রশ্ন করব পরে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারকে, কিন্তু ব্যারিস্টার নফেল, আপনাকে একজন প্রশ্ন করেছেন, মানে আপনার উদ্দেশ্যে একজন মন্তব্য করেছেন দর্শক আরেফিন রাসেল, কালো তালিকা তো সাধারণ মানুষের করা উচিত। 2009-এর পর বিরোধী দলের কজন খুন হলো আর সাধারণ মানুষ কজন আগুনে পুড়ে মরলো, এই তালিকাটা যদি কেউ একটু বলেন। মানে তিনি বলছেন যে, জি, এই কথাটার সাথে তো অবশ্যই একমত যে 2009 সালের পরে কতজন সাধারণ মানুষ আগুনে পুড়ে মারা গেল এবং বিরোধী দলের কতজন খুন হলো, সেটা তো সাধারণ মানুষ কেন, সেটা তো অনেক আন্তর্জাতিক সংস্থা এই ব্যাপারে তদন্ত করেছে, রিপোর্ট দিয়েছে, এবং আমরা সেখানে দেখেছি একটি সুনির্দিষ্ট মানবাধিকার সংস্থা আমাদের আদিলুর রহমান সাহেব, যেখানে হাইতির ভূমিকম্পের ছবি টুইস্ট করে পরিবর্তন করে সেখানে তারা হেফাজতের সেখানে হত্যাযোগ্য হয়েছিল বলে একটি প্রতিবেদন তারা দেয়। এই ধরনের অনেক আন্তর্জাতিক ষড়যন্ত্র একটি রাজনৈতিক দলের ইন্ধনে সেটা হয়েছে এবং আমরা দেখেছি। আমি শুধু বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগ কখন
21শে অগাস্টের মতন হত্যাকাণ্ড রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালনা করেছে। এবং আমরা জানি, আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ আছে যে 21শে অগাস্ট হত্যাকাণ্ডের পিছনে কারা। যেহেতু বিচারাধীন বিষয়, আমি এখানে মন্তব্য করব না। আমরা দেখেছি আমাদের নেতাকর্মীদেরকে, আহসানুল্লাহ মাস্টারকে কে হত্যা করেছে, শাহ এম.এস. কিবরিয়াকে কে হত্যা করেছে? বিএনপির নেতাকর্মীদের উপরে মামলা হয়েছে। মামলাগুলো হয়েছে একটা প্রেক্ষাপটে, যে তারা যখন আন্দোলন সংগ্রামে নামানোর উপরে যেই পরিমাণ জ্বালাও পোড়াও করেছেন, তারা আপনার কোরআন শরীফ পুড়িয়ে দিয়েছেন বাইতুল মুকাররম। খুন-গুমেরও তালিকা আছে তাদের কাছে, খুন-গুমেরও তালিকা না, খুন-গুমের যে তালিকা, তাহলে সেই তালিকাগুলো প্রকাশ করুক ওনারা, স্থায়ী ঠিকানা সহকারে তারা জাতীয় পরিচয়পত্রের নম্বর সহকারে তারা সেটা প্রকাশ করুক। আমরা দেখেছি তারা যখন তাদের যে কক্সবাজার চকরিয়ার যে নেতা সালাউদ্দিন সাহেব যখন সেখানে নিখোঁজ হলেন, তারা বললেন যে তিনি নাকি সরকারি কর্তৃপক্ষ নাকি তাকে হত্যা করেছে। পরেক্ষণে দেখা গেল যে তিনি শিলংয়ে গিয়ে বসে আছেন, সেখানে তিনি অবকাশ যাপন করতে গিয়েছেন, নাকি উদ্ভ্রান্তের মতন, নাকি তিনি নাকি পাগলের মতন, তিনি নাকি হিতাহিত জ্ঞান হারিয়ে নাকি সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। এই যে বিএনপির অনেক ব্যক্তিবর্গ যারা আপনার মামলা থাকার কারণে আত্মগোপনে আছেন, সেখানে তারা সেগুলোকে চালিয়ে দিচ্ছেন যে এই সমস্ত ব্যক্তিরা হত্যা গুম হয়েছে বলে। 28,000 মামলা হয়েছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে, তো সেই রকম পরিমাণ মামলা হলে তো আসলে ওই একই ব্যাপার হবে। মানে আপনাদেরও অনেককে হয়তো অবকাশ যাপনে যেতে হবে, অনেককে দেশ ছাড়তে হবে, দেখুন অনেকের হিতাহিত জ্ঞান চলে যাবে। আমাদের কাছে তো অভিজ্ঞতা আছে। 21 বছর বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সরকার ক্ষমতায় ছিল না। এই 21 বছর কি পরিমাণ হত্যাযোগ্য আমাদের উপর হয়েছে, যে এখানে আমাদের জাতীয় পার্টির একজন বিশিষ্ট নেতা আছেন, তিনি জানেন তার সরকার জেনারেল এরশাদ সাহেব যখন 9 বছর ক্ষমতায় ছিলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর কি হয়েছিল, এবং জেনারেল জিয়াউর রহমান যখন ক্ষমতা নেন 75 সালের পরে কি পরিমাণ হত্যাযোগ্য হয়েছিল। সেনাবাহিনীর মধ্যে শত শত অফিসারকে শৃঙ্খলা রক্ষার নামে রাতারাতি কোর্ট মার্শালের মাধ্যমে হাজারের উপরে অফিসারকে, বিমান বাহিনীর অফিসারকে সামরিক আইন ভঙ্গ করে ফাঁসি দেওয়া হয়। সেগুলোকে আমরা ভুলে গিয়েছি। আমরা কোন ক্ষেত্রে বিচারিক প্রক্রিয়া অনুসরণ না করে আমরা এই ধরনের কাজ করেছি? একটা প্রমাণ দেখাক তারা, যে ব্যক্তি দুজন বাংলাদেশের সামরিক শাসকরা যেভাবে করে হত্যাযজ্ঞ চালিয়েছিলেন, এই ধরনের একটা প্রমাণ হচ্ছে। পরবর্তীতে যখন তারা 96 সালে অনেকেই সে কথা বলেন যে এবারে যে পরিমাণ মামলা হয়েছে, মানে এটা নাকি রেকর্ড পরিমাণ রাজনৈতিক মামলা হয়েছে, কিন্তু কোনখানে আমরা আনসেফ কনভিকশন দিয়েছি সেটা ওনারা দেখাক আমাদেরকে। এখন তারা কিছুদিন আগে, নির্বাচনের আগেও কিন্তু তাদের একটা দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে তারা নির্বাচন করবেন। ইদানিংকাল তারা নির্বাচনমুখী হয়েছেন। এটা অবশ্যই রাজনীতির জন্য একটি সুখের সংবাদ, এবং সেই নির্বাচনমুখী হওয়ার প্রেক্ষাপটে তারা কিছু কথাবার্তা বলছেন, বিরোধিতার কথাবার্তা বলছেন, সেটা বলতে পারেন। আমি বলবো তাদের প্রতি আহ্বান রাখবো তারা যেন গঠনমূলক সমালোচনা করেন। গঠনমূলক সমালোচনা করার অনেক স্কোপ আছে। আর আমাদের দেশ তো যেহেতু একটু উন্নয়নশীল দেশ, সেখানে উন্নয়নেরও অনেক স্কোপ আছে। তো সেখানে তারা যদি গঠনমূলক, সরকারকে উপদেশমূলক সমালোচনা যদি করতে চান, অবশ্যই করতে পারেন। কিন্তু তারা যেগুলো বলছেন যে ইফতার মাহফিল তাদেরকে করতে দেওয়া হচ্ছে না। আমি চট্টগ্রামের বাসিন্দা, আমি জানি প্রতিনিয়ত সেখানে বিএনপির কিন্তু ইফতার মাহফিল হচ্ছে। যখন ইফতার মাহফিল যখন করছেন, আপনি হয়তোবা খেয়াল করেছেন যে ইফতার মাহফিলে তাদের নিজেদের সাংগঠনিক দুর্বলতার কারণে, নিজেদের গ্রুপিংয়ের কারণে যে মারামারি সেখানে হচ্ছে, সেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি, ভিডিও দেখেছি, যে চেয়ার ছুড়াছুড়ি করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে। এটাই সমস্যাটা নাকি, যে ক্ষমতা যখন থাকবে না তখন ইফতার মাহফিল করবারও ক্ষমতা থাকবে না, পরিস্থিতিটাকে এই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে? অবশ্যই নয়। আমরা তো ক্ষমতা না থেকে রাজনীতি করেছি 21 বছর। একটি রাজনৈতিক দল দুটো সামরিক সরকারের অত্যাচার, নির্যাতন সহ্য করে রাজনীতি করে গেছে। আমরা তো রাজনীতি করতে পেরেছি, এবং আমরা এমন কোনো পরিস্থিতি বাংলাদেশে হয় নাই। আজকে 24টার মতন টেলিভিশন চ্যানেল, এতগুলো পত্রপত্রিকা, জননেত্রী শেখ হাসিনাই তো সেগুলো দিয়েছেন। যদি দেশে গণতন্ত্র না থাকতো, দেশে যদি মত প্রকাশের স্বাধীনতা না থাকতো, এতগুলো টেলিভিশন, আজকে আপনার টেলিভিশনও বলুন বা অন্যান্য যতগুলো গণমাধ্যম এসেছে, সেই সমস্ত গণমাধ্যমে গিয়ে আজকে তারা কি বিএনপি নেতৃবৃন্দকে সেখানে সরকারের সমালোচনা করছেন না? আমাদেরকে কেউ কি সরকার কি তাদের টুটি চিপে ধরেছে? অবশ্যই না। কিন্তু আমরা চাই একটি রাজনৈতিক দল হিসেবে তারা দায়িত্বশীল আচরণ করবেন, এবং তারা বাংলাদেশের যারা স্বাধীনতার বিরোধী যুদ্ধাপরাধী শক্তি এবং তারা যে সন্ত্রাসী শক্তি, আজকে জঙ্গিদেরকে যখন সরকার ব্যবস্থা নিচ্ছে, জঙ্গিদেরকে যখন সরকার ব্যবস্থা নিচ্ছে, করা যাবে শুধুমাত্র টক শোতে আসা যাবে না। তারা তো ইতিমধ্যে ঢাকা শহরে বেশ কয়েকটি প্রোগ্রাম করেছেন, সেখানে তাদেরকে কে বাধা দিয়েছে? তারা মে দিবসের প্রোগ্রাম করেছেন, শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের বাইরে অবশ্য বের হতে পারেনি, কিন্তু তারা ওয়েস্টিন হোটেলে বসে, ওনারা ওয়েস্টিন হোটেলে বসে তারা তাদের ভীষণ চর্চা করছেন।
উদ্যানে যেতে না, চেয়েছিলেন, তারা আপনারা সৌহার্দ্য উদ্যানে অনুমোদন সেই দেন নাই। ভিশনের জন্য যেতে চাননি, সেই ভিশন তারা সমাবেশের জন্য যেতে চেয়েছিলেন। তারা সেই ভিশন দেওয়ার জন্য সৌহার্দ্য উদ্যানে যেতে চাননি, তারা সমাবেশের ওয়েস্টিন জন্য যেতে হোটেলে চেয়েছিলেন। তারা ওয়েস্টিন হোটেলে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, সেটা তাদের ব্যাপার। তারা কোথায় স্বাচ্ছন্দ্য বোধ করবে কিন্তু তারা রাজনৈতিক সমাবেশের জন্য কার্যক্রম যখন করতে, সেটা যেতে তাদের চান ব্যাপার। সরোয়ার্দী উদ্যানে, তখন তো আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, না। তারা তো তাদের পল্টনে তাদের অফিসের সামনে বেশ কয়েকবার তারা মিছিল করে, রাস্তা আমি ব্লক করে একটা তারা বিরতির পর সমাবেশ অ্যাডভোকেট করেছে। মাসুদ আহমেদ তালুকদার ফিরবো আপনার কাছে, যে বেগম খালেদা জিয়া যে ভবিষ্যৎমুখী রাজনীতির কথা বলছেন, নতুন ধরনের সোশ্যাল কন্ট্রাক্টের কথা বলছেন, তার কোনো নমুনা আপনি রাজনীতিতে দেখতে পান কিনা? দর্শক থাকুন রাজকাহনে, ফেসবুকে, ইউটিউবে, টেলিভিশনে। ফিরে এলাম রাজকাহনে। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আপনি মনে করছেন কিনা বেগম খালেদা জিয়া ভিশন 2030-এ বিশেষভাবে যে ভবিষ্যৎমুখী রাজনীতির কথা বলেছেন, যে কারণে তিনি বলছেন যে একটি নতুন সামাজিক চুক্তি, সোশ্যাল কন্ট্রাক্টে পৌঁছতে বিএনপি সচেষ্ট হবে, সেই উদ্যোগ আপনি এরই মধ্যে আপনার দলে দেখতে পাচ্ছেন কিনা? মানে দেখুন, রাজনৈতিক কর্মকাণ্ডই হলো একমাত্র মাধ্যম টু মেক এ কন্ট্রাক্ট উইথ দি জেনারেল পিপল। আমাদেরকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না। আপনি নিজে দেখেছেন, অনেকগুলো উদাহরণ আপনি উপস্থাপন করেছেন। আমরা আজকে কি করছি? সাংবাদিক সম্মেলন করতে হচ্ছে, ঘরোয়া বক্তব্য দিতে হচ্ছে, অথচ দেশের কিন্তু প্রকাশ্য রাজনীতি কিন্তু নিষিদ্ধ না। এই বর্তমান সরকার, তার যারা কম্পোনেন্টস আছেন অ্যালায়েন্সের, তারা সবাই কিন্তু আমাদের জাসুদের ইনু সাহেবের মতো লোক, তাকেও আপনার রেসকোর্স ইয়াতে কি বলে রমনায় সভা করার অনুমতি দিয়েছে। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে দিয়েছে। আওয়ামী লীগ তো হর হামেশা করেই যাচ্ছে। আমাদেরকে আমাদের দলের অফিসের সামনে সভা করতে দেওয়া হচ্ছে না। শ্রমিক দিবসে শ্রমিক দলকে মিটিং করতে দেওয়া হচ্ছে না। বিএনপির নানা রকম উপলক্ষে সরকারের অনিয়ম, দ্রব্যমূল্য অথবা গ্যাস বিদ্যুতের দাম বাড়ানো, তার প্রতিবাদ সভা করবে, বিএনপিকে অ্যালাউ করা হয় না। আমরা কি করি আজকে? আমরা চাচ্ছিটা কি? অর্থাৎ একটা দেশে একটা কনসেনসাস তৈরি করতে চাচ্ছি যে এই দেশটার মালিক জনগণ, জনগণ পরস্পরের সাথে পরস্পরের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতে হবে। এবং রাজনীতির কি বেগম খালেদা জিয়ার এই যে ভিশন 2030-র মূল দর্শনটাই ছিল যে আমাদের দেশে, আপনি দেখেন আমরা যারা রাজনীতিবিদরা এখানে কথা বলি, আমার বন্ধু নফেল সাহেব কথা বলছেন, আমার বন্ধু হুইপ সাহেব কথা বলছেন, কিন্তু আপনি একটা জিনিস দেখেন, আমাদের প্রত্যেকের কথার মধ্যেই যেন কেমন একটা নেগেটিভ সুর আসে। অনেক দর্শক লিখছেন রাজনীতি প্রতারক, রাজনীতি নোংরা, এসবও লিখছেন দর্শকেরা। না, এটা আমাদের দেশের দর্শক তো সাধারণ জনগণেরই একজন। জনগণই হলেন সকল ক্ষমতার মালিক, এবং তারা রাজনীতিবিদদের তারা যখন প্রতারিত হয় তখন তারা অধিকার আছে তাদের এই ধরনের কথা বলার, এবং এটা তারা বলবেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু মজার ব্যাপার হলো জনগণ রাজনীতিবিদদেরকে যেভাবে চায়, রাজনীতিবিদরা যখন তার উল্টো দিকে থাকে, আপনি দেখবেন একটা জিনিসের বড় অভাব সমাজে। কেন আজকে জনগণ আমাদেরকে এই নানা রকম কথা দিয়ে আমাদেরকে নানা রকম কি বলবো আমি, আমাদেরকে নানা রকম কথা কেন বলা হয়? তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, বেগম খালেদা জিয়ার ভিশনের মূল উদ্দেশ্য হলো পজিটিভ পলিটিক্স। ওনারা বারবার আপনি দেখবেন এই যে আওয়ামী লীগের সেই আজকে থেকে 2 দশক আগের কথা মনে, নফেল সাহেবের যখন বয়স 6 বছর 3 বছর, তিনি আজকে আওয়ামী লীগের ইতিহাস পড়ে, যে ইতিহাস আমাদের সামনে প্রতিটা অনুষ্ঠানেই আমি দেখেছি ওনারা উপস্থাপন করেন, এবং উনি একা নন, আওয়ামী লীগ যারা করে তারা প্রত্যেকেরই। সে তো আর বয়সের উপর না, মানে তাহলে আর আমরা 71-এর কথা বলবো কি করে? না, আমি সেটা বলছি না, আমি বলছি যে ওনারা 10 মিনিট ওনারা কথাই বলেন। আওয়ামী লীগের কিছু ক্যাসেট আছে, সেই ক্যাসেট আমি কথাটা শেষ করে দিচ্ছি। আমরা এখন আমাদের ভিশনের মূল উদ্দেশ্য যেটা সোশ্যাল কন্ট্রাক্ট, যেটা আপনি বলেছেন, এটা হলো মানুষের সাথে মানুষের কাছাকাছি। কিন্তু আমাদের একজন দর্শক রাকিবুল হাসান রাকিব, তিনি ব্যারিস্টার নওফেলকে জিজ্ঞেস করেছেন, যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় বর্তমানে দেশের প্রতিনিধিত্ব করছে, তাদের কি উচিত নয় সব দলের মতামত নিয়ে একটা আলোচনার ভিত্তিতে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য রাজনীতির সূচনা করা, নির্বাচনের সূচনা করা, মানে একটা সোশ্যাল কন্ট্রাক্ট, যে সোশ্যাল কন্ট্রাক্টের কথা আসলে বেগম খালেদা জিয়া বলছেন, সেটা তো তার পক্ষে এখন করা দুষ্কর। কারণ ধরুন আপনি বলছিলেন ইফতার মাহফিলে কোনো নিষেধাজ্ঞা নেই, অনেক দর্শক লিখছেন আমরা তো প্রতিদিন বিএনপি ইফতার মাহফিল দেখছি, কিন্তু আজকেও খবর
এসেছে যে প্রেস ক্লাবে একটি ইফতার মাহফিলে যাওয়ার কথা ছিল বেগম খালেদা জিয়ার, এবং পুলিশ যেহেতু তাকে নিরাপত্তা দিতে পারছে না, প্রেস ক্লাবের তরফ থেকেও বলা হয়েছে তারা বেগম খালেদা জিয়াকে নিরাপত্তা দিতে পারছে না, মানে এই কথাটার তো আমি আসলে মর্মার্থ বুঝিনি। কারণ একজন রাজনীতিবিদ না, একজন রাজনীতিবিদ যদি পুলিশের নিরাপত্তার উপরে নির্ভরশীল হন, আমি যেটা দেখেছি মানে প্র্যাকটিক্যালি যেটা দেখেছি, না প্র্যাকটিক্যালি না, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এক সময়, এবং তার যে বিশাল এক ব্যক্তিগত সিকিউরিটি ফোর্স আছে আমরা সেটাও দেখেছি। আর এখন যেহেতু তিনি কোনো নির্দিষ্ট কোনো পদে নেই, স্বাভাবিকভাবে পুলিশের তরফ থেকে তাদের রিসোর্স সংকটের বিষয়টা আসতে পারে। আমি বলছি না যে এখানে অ্যাকচুয়াল ঘটনাটা কি, আমি সেটা জানি না, তবে যে মন্তব্যটা তিনি করেছেন এখানে, এর প্রেক্ষিতে আমি বলতে চাই যে বঙ্গবন্ধুর কন্যা কিন্তু সবাইকে নিয়ে রাজনীতি করার ব্যাপারে সবসময় সচেষ্ট ছিলেন। যখন 96 সালে তিনি ক্ষমতায় এসেছিলেন, আপনার যদি মনে থাকে যে তিনি কিন্তু আসম আব্দুর রব সাহেবকে, আনোয়ার হোসেন মঞ্জুকে তিনি কিন্তু তার দলে একটি জাতীয় সরকারের একটি আবহে আমাদের মন্ত্রিসভায় স্থান দিয়েছিলেন, যাতে করে আমরা ঐক্যমত্যের ভিত্তিতে যেন সরকার পরিচালনা করতে পারি। ঠিক একইভাবে আমরা যখন আপনার পরবর্তীতে এই যে 2008 সালে যখন ক্ষমতায় এসেছি, তখনও কিন্তু জাতীয় পার্টিকে আমরা সরকারের অংশ হিসেবে নিয়েছি, হ্যাঁ। আর এইবারও কিন্তু এখন, এবং শুধু তাই না, 2013 সালে কিন্তু না অবশ্যই দয়া করে নেইনি, কিন্তু সবার সাথে চলার যে, সবার সাথে একসাথে রাজনীতি করার যে প্রবণতা এবং মানসিকতা, সেটা বঙ্গবন্ধুর কন্যার আছে। কারণ বঙ্গবন্ধুর মতোই তিনি উদার, এবং বঙ্গবন্ধুর মতোই রাজনৈতিক সচেতনতা তিনি রাখেন। কারণ এই বাংলাদেশে যদি আমি শুধুমাত্র বৈরিতার রাজনীতি করি, তাহলে রাজনীতি থাকবে না, আমার দেশ থাকবে না। এই জিনিসটা তিনি খুব ভালো করে বোঝেন বলেই কিন্তু 2013 সালের নভেম্বর মাসে তিনি পরিষ্কার করে তৎকালীন বিরোধী দল রাজনীতির যে অবস্থা, তাতে কি আপনাদের এই প্রস্তুতি এবং আশঙ্কা তো আছে যদি একটি নির্বাচন হয়, মানে আপনারা যদি একটা ভালো সুষ্ঠু নির্বাচন দেন, বিএনপি যদি আসে এবং সেই নির্বাচনে যদি আপনারাই ক্ষমতায় না থাকেন, তাহলে আসলে কি পালাতেই হবে? না, আপনি বঙ্গবন্ধুর কন্যা কিন্তু হাওড়া অঞ্চলে যে একটি জনসভা ছিল, সেখানে পরিষ্কার তিনি বলেছেন, আমি সারা জীবন প্রধানমন্ত্রী থাকবো না, আমি থাকতেও চাই না, আমি বঙ্গবন্ধুর কন্যা হিসেবে আপনাদের কাছে এসেছি এবং আপনাদের কাছে থাকবো। আমরা কিন্তু রাজনীতি করার জন্য সবসময় মাঠে ছিলাম, মাঠে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। আমরা ক্ষমতার রাজনীতিতে অতি আত্মবিশ্বাসী নই, কিন্তু যে জিনিসটা তিনি একটি উদাহরণ, সাংবিধানিক একটা উদাহরণ সৃষ্টি করে দিয়েছেন সার্চ কমিটি করার মাধ্যমে, যে নির্বাচন কমিশন গঠন হয়েছে, এখানে তো উদারতার পরিচয় তিনি দিয়েছেন। নির্বাহী ক্ষমতার অধিকারী হিসেবে তিনি একটা স্লিপ পাঠিয়ে কিন্তু নির্বাচন কমিশন গঠন করতে পারতেন। তিনি তা না করে সব দলের যে মতামত নিয়ে রাষ্ট্রপতির উপরে এখতিয়ার ছেড়ে দিয়ে তিনি যে উদাহরণটা সৃষ্টি করছেন, এটা কি উদাহরণ নয় কনসেনসুয়াল পলিটিক্সের? এবং আমি মনে করি এটাকে কিন্তু গ্রিন সিগন্যাল হিসেবে দেখতে হবে। বেগম খালেদা জিয়া ওয়েস্টিন হোটেলে কি ভীষণ দিয়েছেন, সেটা কিন্তু কোনো গ্রিন সিগন্যাল, কোনো সিগন্যালই নয়। এবং তার পরবর্তীতে তাদের কথাবার্তার মাধ্যমে প্রমাণিত হয়েছে তারা প্রতিহিংসার রাজনীতি চাচ্ছেন। আজকে এই তালিকা সেই তালিকার কথা তারা বলছেন। আমরা কনসেনসুয়াল পলিটিক্স করার জন্য কিন্তু আমরা দরজা খোলা রেখেছি। নুরুল ইসলাম ওমর এমপি, আপনি এখন যে বর্তমান যে রাজনীতি চলছে, যে রাজনীতির মধ্য দিয়ে আমরা ধারণা করছি যে আমরা আগামী নির্বাচনের দিকে হাঁটছি, সেখানে আপনি আসলে প্রতিহিংসার রাজনীতির অবসান দেখেন কিনা, কালো তালিকার রাজনীতির অবসান দেখতে পান কিনা? ঠিক আছে, আমি আরেকটু আগের দিকে যাই। এখানে কথা এসছে যে আমরা যখন দেশ পরিচালনা করেছি, তখন আমরা মানুষকে হত্যা করে দেশ পরিচালনা করেছি। এটা সঠিক নয়। আমরা কখনোই মানুষকে হত্যা করি নাই হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় থাকার সময়। কিন্তু আমরা কিন্তু 90-এর পরে দেখছি যে মানুষকে হত্যা করে দেশ পরিচালনা করতে হয়, যেটা বিএনপি শুরু করলো ক্রস ফায়ার দিয়ে, যেটা এই সরকারও এখনো চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু ক্রস ফায়ার দিয়ে মানুষকে মিছিল মিটিং এ ট্রাক উঠিয়ে দেওয়া, এগুলো তো মানে ঐতিহাসিক ঘটনা। এটা যদি আমরা হিসাব তর্কে যাব না, তো যাই হোক, এখানে জানুয়ারি এরশাদের সময় কি জননেত্রী শেখ হাসিনা মিছিলে গুলি হয়নি? তো প্রতিহিংসার রাজনীতি শেষ হবে আমার কাছে মনে হচ্ছে না। যে এখনো যে কথাবার্তা চলছে, এর মধ্যে দিয়ে তো প্রতিহিংসার রাজনীতি শেষ হওয়ার কোনো লক্ষণ আমরা দেখছি না। তবে সময় আছে, এখনো সময় আছে। যদি আমরা এখান থেকে সরে আসতে চাই, আমরা সরে আসতে পারবো। সরে আসা উচিত সব রাজনৈতিক দলের। আর কতদিন? 45 বছর তো পার হয়ে গেছে। আমরা দেশ স্বাধীন করেছি, মুক্তিযুদ্ধ করেছি, মানুষকে স্বপ্ন দেখিয়েছি, মানুষকে শান্তি দিব, মানুষকে চাকরি দিব, মানুষের আশা পূরণ করব।
অন্ন বস্ত্র সমস্ত কিছু, অ্যাডভোকেট কিন্তু মাসুদ আমরা আহমেদ পাচ্ছি তালুকদার না একটা তো। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট নুরুল ইসলাম ওমর এমপি তুলেছিলেন, আপনাকে জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম। আপনি আমি জানি 30 সেকেন্ড একটা উত্তরও দিতে চাইছেন যে এই যে কালো তালিকার কথা বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়েও কালো তালিকা তৈরি হচ্ছে, এগুলো বলেন, তখন আসলে একটি সরকারের স্বৈরাচার শব্দটি ব্যবহার করেছেন নুরুল ইসলাম ওমর এমপি, যে আরো স্বৈরাচারী হয়ে উঠবার, তার প্রশাসনের, তার রাষ্ট্র ব্যবস্থার আরো কঠোর হয়ে উঠবার একটা সম্ভাবনা তৈরি হয় কিনা। দেখুন, আমার বন্ধু একটু আগে বলেছেন যে ওনাদের সরকারের শাসনামল খুব শান্তিপ্রিয় ছিল। আমি ওইখানে যাব না, আমি দেলোয়ারের কথা, ডক্টর মিলনের কথা, এগুলো আমাদের সবার জানা, এগুলো না বললেও চলবে। কালো তালিকাটা আসলে কি, এটাকে একটা রাজনৈতিক বক্তব্য, এনারা এটাকে ভুল ব্যাখ্যা করছে। অর্থাৎ প্রজাতন্ত্রের কর্মচারী এই দেশের সাধারণ মানুষের, যাদের ক্ষমতার বলে সরকার তৈরি হয়, তারা তাদের কথা চিন্তা না করে, তাদের সুরক্ষার কথা না ভেবে, যখন কেবলমাত্র সরকারের অযৌক্তিক কর্মকে প্রোটেকশন দেওয়ার জন্য, সরকারকে অবলাইজ করার জন্য ব্যস্ত থাকে, তখন কালো তালিকা মানে হলো এই যে ওই সকল ব্যক্তিরা যারা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা জনগণের সেবা না করে সরকারের সেবা করছেন, জনগণ আপনাদেরকে দেখছে, জনগণ আপনাদেরকে তালিকা করছে। সুতরাং কালো তালিকার ওনারা ভুল ব্যাখ্যা, এটা একটা পজিটিভ পলিটিক্সের অংশ। আর আমি লাস্ট কথাটা এইভাবে বলতে চাচ্ছি আপনাকে, বেগম খালেদা জিয়া পজিটিভ পলিটিক্স শুরু করেছে। এই সরকার যেহেতু নানা রকম দুর্নীতি এবং অনিয়মের কারণে জনগণের কাছে গ্রহণযোগ্যতা শূন্যেরও নিচে, সে কারণে তারা এখন মনে করে যে বিএনপি যদি খোলা রাজনীতি করতে দেওয়া হয়, তাহলে এই সরকার, তাদের দলের দায়িত্বপূর্ণ নেতারা যে সকল বক্তব্য দেয়, দেশ ছেড়ে পালাতে হবে, এইটা করতে হবে, সে কারণে তারা কি করছে, বিএনপির রাজনীতির গলা টিপে ধরছে। ধন্যবাদ নুরুল ইসলাম ওমর এমপি, ধন্যবাদ ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন। রাজকাহনের পরবর্তী পর্বে ইসি যথেষ্ট নয় কেন, এই বিষয়ে আলোচনা করবেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও পিএসসির সাবেক চেয়ারম্যান ডক্টর সাদাত হুসাইন, ব্রতির প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। সঙ্গে থাকবেন আপনিও।